নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমরা রস্বীকার কোন কোন ক্ষেত্রে বসবে, রস্বীকারের প্রয়োগ নিয়ে কথা বলেছি, বিস্তারিত বলেছি। তারপরেও আজকে আরও কোন কোন ক্ষেত্রে রস্বীকার ব্যবহৃত হবে সে নিয়মগুলো আরও কয়েকটি, এগুলো আমি আজকে বিস্তারিত করব। তো তোমরা বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনবে, আত্মস্থ করবে এবং কোনো প্রশ্ন থাকলে করবে। তো আজকে আমরা রস্বীকারের আরও কিছু অতিরিক্ত নিয়ম, আরও কিছু নিয়ম আমরা জেনে নেব, কোন কোন ক্ষেত্রে রস্বীকার হবে। আসলে বানানে আমরা প্রথমত যে সমস্যায় পড়ি সেটি কিন্তু সন্ধিগত কিছু সমস্যা, আর এই টুকিটাকি রস্বীকার, দীর্ঘকার, হ্রস্বকার, দীর্ঘকার এগুলো নিয়ে একটা সমস্যায় পড়ে যাই। আর একটা সমস্যা আমাদের ছিল, সেটা আমরা সেরে ফেলেছি। সেটি হচ্ছে দন্তস্বয় ত এবং দন্তস্বয় থ। এটি নিয়েও আমাদের সমস্যা হতো। এটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। আজকেও সে বিষয়ে একটু কথা আসবে পরবর্তী ক্লাসে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। খুব মনোযোগ সহকারে শুনবে এবং আমি নিশ্চিত, আমি আশাবাদী তোমরা ভালো করবে এবং তোমাদের বানানগত দিক নিয়ে কোনো সমস্যা আপাতত থাকবে না, আমার মনে হয় এটি। শোনো সবাই, প্রথমত যেটি, যদি শব্দটি মানে প্রদত্ত যে শব্দটি অর্থাৎ সমস্যার যে শব্দটি, সেই শব্দটি আগে আমি চিহ্নিত করব সেটি স্ত্রীবাচক শব্দ কিনা। যদি স্ত্রীবাচক শব্দ হয়, শব্দটি যদি স্ত্রীবাচক হয়, তাইলে সেখানে রস্বীকার হবে এবং এটি হচ্ছে এখন নিয়ম এবং স্বতঃসিদ্ধ নিয়ম। যদি শব্দটি স্ত্রীবাচক হয়, তাহলে সেখানে আমি রস্বীকার ব্যবহার করব। উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে কাকি। এই কাকি, এটি হচ্ছে আমি রস্বীকার। মামি, তাহলে শব্দটি হচ্ছে স্ত্রীবাচক, অতএব রস্বীকার। নানি, দাদি অথবা দিদি, এই যে স্ত্রীবাচক শব্দ আমরা দেখলাম প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রস্বীকার ব্যবহৃত হয়েছে। অতএব আমরা নিশ্চিত যে যদি শব্দটি স্ত্রীবাচক শব্দ হয়, তাহলে আমরা সেখানে নিঃসন্দেহে কোনো চিন্তা না করে রস্বীকার ব্যবহার করব। এবারে দ্বিতীয় যে নিয়মটি, সেটি হলো শব্দটি কেমন শব্দ। যদি শব্দটি প্রাণীবাচক শব্দ হয়, ওটি হচ্ছে স্ত্রীবাচক হলেও রস্বীকার হবে। আর শব্দটি যদি প্রাণীবাচক হয়, তাহলেও কিন্তু রস্বীকার হবে। এটি মনে রাখতে হবে। তাহলে স্ত্রীবাচক এবং প্রাণীবাচক, এখানে যেমন আমি উদাহরণ টানছি, যেমন মুরগি এখানে কিন্তু রস্বীকার। হাতি, এখানে কিন্তু রস্বীকার। প্রজাপতি, এখানেও কিন্তু রস্বীকার। তার মানে কি হ্রস্বইকার, তার মানে কি প্রাণীবাচক শব্দের হ্রস্বইকার ব্যবহৃত হবে। তাহলে স্ত্রীবাচক শব্দের রস্বীকার পেয়ে গেলাম এবং প্রাণীবাচক শব্দেও আমি রস্বীকার পেয়ে গেলাম। আরেকটি হচ্ছে, যদি শব্দটি বস্তুবাচক হয়, তাহলেও সেক্ষেত্রে রস্বীকার ব্যবহৃত হবে। উদাহরণ যেমন চাবি, যেমন চিরুনি, এটি বস্তুবাচক শব্দ। যদি এমনটি হয়, তাহলে প্রাণীবাচক শব্দে রস্বীকার হবে, স্ত্রীবাচক শব্দে রস্বীকার হবে, বস্তুবাচক শব্দে রস্বীকার হবে। এবারে হচ্ছে আরেকটি শব্দ, সেটি হচ্ছে ভাববাচক শব্দ। সেটি কি? ভাববাচক শব্দে রস্বীকার হবে। সেটি যেমন ডাক্তারি, যেমন মাস্টারি, ডাকাতি, এই সমস্ত কিছু হচ্ছে ভাববাচক শব্দ। তাহলে ভাববাচক শব্দেও কিন্তু আমরা
রস্যিকার ব্যবহার করব। যেমন ডাক্তারি, এটা কিন্তু কখনো দীর্ঘিকার ব্যবহার হবে না, রস্যিকার ব্যবহার হবে। মাস্টারি, এটা কিন্তু সবসময় হবে রস্যিকার। এবং ডাকাতি, এটাও কিন্তু সবসময় হবে রস্যিকার। তাহলে আমরা কিন্তু তিন রকমের শব্দে, তিন রকম কি, চার রকম, স্ত্রীবাচক শব্দ, প্রাণীবাচক শব্দ, বস্তুবাচক শব্দ এবং ভাববাচক শব্দ, যে চার প্রকারের যে শব্দ, আপাতত চার প্রকারের যে শব্দ, এই চার প্রকারের শব্দে কিন্তু আমরা সবসময় রস্যিকার ব্যবহার করে যাব। তাহলে প্রথমত স্ত্রীবাচক শব্দে রস্যিকার হবে, প্রাণীবাচক শব্দেও রস্যিকার হবে, বস্তুবাচক শব্দে রস্যিকার হবে এবং ভাববাচক শব্দেও রস্যিকার হবে। এবারে আমরা একটু অন্য পর্যায়ে আসি। কোনো শব্দের শেষে যদি আরি বা আলি, যদি কোনো শব্দের শেষে আরি বা আলি এই প্রত্যয়টি থাকে, তবে সেক্ষেত্রেও রস্যিকার হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে দেওয়াই আছে উদাহরণটি, শাখারি, শাখারি, শাখা যোগ আরি। তাহলে যদি শব্দের শেষে আরি প্রত্যয় থাকে, শাখা যোগ আরি, শাখারি, অতএব এটা হবে রস্যিকার। যেমন মিতালি, মিতা যোগ কি আলি, এখানে আলি প্রত্যয়টা আছে, অতএব এটি হবে মিতালি, রস্যিকার। মিতালি রস্যিকার, এখানেও রস্যিকার। তাহলে আরি এবং আলি যদি শব্দের শেষে থাকে, আলি এবং আরি, আরি এবং আলি এই প্রত্যয় দুটি যদি শব্দের শেষে থাকে, তাহলে সেক্ষেত্রেও রস্যিকার হবে। আবার আরেকটি জায়গায় খেয়াল রাখতে হবে, যদি শব্দের শেষে আনি বা উনি, আনি বা উনি প্রত্যয় থাকে, তাহলেও কিন্তু রস্যইকার ব্যবহৃত হবে। অতএব আমরা রস্যিকারের কিন্তু নিশ্চিন্ত একটা দিক পেয়ে গেলাম। সেটি কি, আরি এবং আলি যদি থাকে, সেখানেও আমি রস্যিকার ব্যবহার করব। এবং আনি এবং উনিও যদি থাকে, আনি, আনি এবং উনি এই প্রত্যয় দুটিও যদি থাকে, তাহলেও কিন্তু আমি রস্যিকার ব্যবহার করব এবং সেটি নিঃসন্দেহে করব। সেটি যেমন উদাহরণ কি, হাঁপানি, হাঁপানি, তাহলে আনি। আর কি, আটুনি, আটুনি, তাহলে কি উনি। তাহলে শব্দের শেষে যদি উনি প্রত্যয় থাকে, শব্দের শেষে যদি আনি প্রত্যয় থাকে, শব্দের শেষে যদি আরি প্রত্যয় থাকে, শব্দের শেষে যদি আলি প্রত্যয় থাকে, তাইলে আমরা নিঃসন্দেহে রস্যইকার ব্যবহার করব। এ ব্যাপারে আর কোনো দ্বিমতের সুযোগ নেই, একদম পরিষ্কার হয়ে গেল। যদি স্ত্রীবাচক শব্দ হয়, যদি বস্তুবাচক শব্দ হয়, যদি ভাববাচক শব্দ হয় এবং যদি হয়, তাহলে কিন্তু সেটা। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। যদি শব্দটি সংখ্যাবাচক, সংখ্যাবাচক শব্দ হয়, সংখ্যাবাচক শব্দ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি রস্যিকার ব্যবহার করব। সংখ্যাবাচক শব্দ, যেমন উদাহরণ, সংখ্যাবাচক শব্দ উদাহরণ দেখি, যেমন তিন, এটি কি সংখ্যাবাচক শব্দ। যেমন 19, 19 এটি সংখ্যাবাচক শব্দ। যেমন 20, এটি সংখ্যাবাচক শব্দ। যেমন 25, এরকম এই সংখ্যাবাচক শব্দ যদি হয়, তাহলে সেক্ষেত্রেও রস্যিকার হবে, রস্যইকার হবে এবং নিঃসন্দেহে হবে, এ ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই। তাহলে সংখ্যাবাচক শব্দটি যদি সংখ্যাবাচক হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা রস্যিকার ব্যবহার করব। আরেকটি আছে খুবই মজার একটি জিনিস, সেটি হলো যদি শব্দটি ক্রিয়াবাচক হয়, শব্দটি যদি ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক শব্দ, যদি শব্দটি ক্রিয়াবাচক হয়, তাহলেও সেক্ষেত্রে কিন্তু রস্যইকার ব্যবহার হবে। একটি উদাহরণ, যেমন রি, এটা কিন্তু রস্যিকার। যেমন করছি, করছি। যেমন খাচ্ছি, খাচ্ছি। যেমন যাচ্ছি। তাহলে আমরা কি দেখলাম, যে ক্রিয়াবাচক শব্দও যদি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু রস্যিকার ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখলাম ক্রিয়াবাচক শব্দ, বস্তুবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, প্রাণীবাচক শব্দ, ভাববাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, এরকম যে শব্দ, এই শব্দ কয়েকটি শব্দ, এটি মনে রাখলেই হয়ে যাবে। এই সমস্ত শব্দে সবসময় রস্যইকার ব্যবহার হবে, কখনো দীর্ঘিকার ব্যবহার করা যাবে না। যদি কেউ দীর্ঘিকার ব্যবহার করে,
বা দীর্ঘিকার ব্যবহৃত হয় হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটি বড় রকমের ভুল হবে এবং সেটি ব্যাকরণ সিদ্ধ হবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং শব্দটা চিনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবারে আমরা একটা উদাহরণে আসি। এই উদাহরণটি নিয়ে আমি এর আগেও কথা বলেছি। যেমন ভাষা, যেমন দেশ, জাতি, ভাষা, এই তিনটি জায়গায় কি দেশ, জাতি, ভাষা। দেশ, জাতি, ভাষা শব্দটি আমি দেখব, শব্দটি যদি কোনো দেশের নাম হয়, শব্দটি কোনো যদি জাতির নাম হয়, শব্দটি যদি কোনো ভাষার নাম হয়, তাহলে সেক্ষেত্রে আমি হ্রস্বইকার ব্যবহার করব, কোনো ক্রমেই দীর্ঘিকার ব্যবহার করব না। সব সময় আমি হ্রস্বইকার ব্যবহার করব। আমি একটা উদাহরণ দেই, যেমন গিনি, যেমন চীন। এই চীন শব্দটি কিন্তু, এই চীন বানানটি কিন্তু একসময় দীর্ঘিকার ছিল, কিন্তু নতুন যে সংস্করণ, সেই নতুন সংস্করণে আমরা কিন্তু এখন সবসময় চীন বানানটি হ্রস্বইকার দিয়ে লিখব। জাতি, যেমন বাঙালি, এটি আমি হ্রস্বইকার দিয়ে লিখব। জাপানি, এটি কিন্তু আমি সবসময় হ্রস্বইকার দিয়ে লিখব। আর ভাষা কি? ভাষা হচ্ছে যেমন ইংরেজি। এখন এই ইংরেজি বানান কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতেই সবাই অভ্যস্ত। সবাই কিন্তু ইংরেজি বানানটা দীর্ঘইকার দিয়ে লিখতেই অভ্যস্ত এবং সবাই লিখেও ফেলে তাই। এবং এটি যে ব্যাকরণ সিদ্ধ হচ্ছে না, এটি কিন্তু নিশ্চিত হচ্ছে না এবং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কখনো ভাষার নাম দীর্ঘিকার দিয়ে লেখা যাবে না, সব সময় লিখতে হবে হ্রস্বইকার দিয়ে। যেমন আরবি, আরবি, যেমন হিন্দি। এই ভাষার বানান সবসময় কিন্তু হ্রস্বইকার হবে, কখনো দীর্ঘিকার হবে না। ইংরেজি বানান কখনো দীর্ঘিকার হবে না, ইংরেজি বানান হবে হ্রস্বইকার দিয়ে। জাতির নাম কখনো দীর্ঘিকার হবে না, হবে হ্রস্বইকার দিয়ে। দেশের নাম কখনো দীর্ঘিকার হবে না, লিখতে হবে হ্রস্বইকার দিয়ে। অর্থাৎ এগুলো কিন্তু কিছুদিন আগেও এগুলো দীর্ঘিকার দিয়ে ছিল, কিন্তু নতুন সংস্কারে, বাংলা একাডেমির নতুন সংস্করণে, নতুন নিয়মে এই নিয়ম চলে এসেছে যে দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে সবসময় হ্রস্বইকার ব্যবহৃত হবে, কখনো দীর্ঘিকার ব্যবহার করা যাবে না। এবারে আরেকটি নিয়ম, সর্বশেষ যেটি নিয়ম, সেটি হচ্ছে অতৎসম শব্দ। অতৎসম শব্দে সবসময় হ্রস্বইকার ব্যবহার হবে। অতৎসম শব্দে হ্রস্বইকার ব্যবহার হবে। অতৎসম মানে কি? তৎসম না। অতৎসম শব্দের অর্থ হচ্ছে অতৎসম শব্দ, তার মানে কি? তার মানে হচ্ছে তৎসম না। তাহলে তৎসম যদি না হয় তাহলে শব্দটি কি আছে? তাহলে আছে অর্ধ তৎসম। আমি দেখে নেই কি কি বাদ রয়ে গেল। অর্ধ তৎসম, তারপরে আমি একটি করে উদাহরণ টানবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। অর্ধ তৎসম আছে, তদ্ভব আছে, তারপরে দেশি আছে, তারপরে কি বিদেশি আছে, তাহলে অতৎসম শব্দ বলতে মানে কি? শব্দ কি কয় রকম? শব্দ হচ্ছে 5 রকম। শব্দ ভান্ডারে কি উৎস অনুযায়ী শব্দ ভান্ডার হচ্ছে 5 রকম। একটি হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এখানে তৎসম, অতৎসম শব্দে অর্থাৎ তৎসম ছাড়া যে শব্দগুলো আছে, সকল ক্ষেত্রেই হ্রস্বইকার ব্যবহার হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, অর্ধ তৎসম। কি? অর্ধ তৎসম হচ্ছে গিন্নি, এটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ এবং এটি কি হ্রস্বইকার দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। তদ্ভব শব্দে কি? যেমন হাতি, হ্রস্বইকার দিয়ে ব্যবহার করা হলো। আমি পরে একটু বিশ্লেষণে আসছি। দেশি শব্দ কি? দেশি শব্দ হচ্ছে ঢেকি,
ঢেকি। আর বিদেশি শব্দ কি? বিদেশি শব্দ হচ্ছে চাবি। এই তাহলে আমি অর্ধতৎসম শব্দের একটি শব্দ পেয়ে গেলাম, তদ্ভব শব্দের একটি পেয়ে গেলাম, দেশিরও পেয়ে গেলাম, বিদেশিরও পেয়ে গেলাম। তাহলে যদি শব্দটি অর্ধ তৎসম হয়, যদি শব্দটি তদ্ভব হয়, যদি শব্দটি দেশি হয়, যদি শব্দটি বিদেশি হয়, তাহলে এই চারটি জায়গায় অবশ্যই অবশ্যই হ্রস্বইকার ব্যবহৃত হবে, কখনো দীর্ঘিকার দিয়ে এগুলো লেখা যাবে না। যদিও আমরা ভুল করে যদি এটি লিখে থাকি তাহলে কিন্তু ব্যাকরণ কোনো ক্রমে এটা মেনে নেবে না এবং এটাকে মহা ভুল হিসাবে আখ্যায়িত করা হবে, ভুল হবে এটি। তাহলে আমরা দেখলাম যে অতৎসম শব্দে কখনো দীর্ঘিকার হবে না, সবসময় হ্রস্বইকার ব্যবহৃত হবে। তাহলে আমরা আরেকটু একটু একটু বিশ্লেষণ করে নেই। যেমন গৃহিণীর থেকে আসছে গিন্নি, গৃহিণী হচ্ছে কি তৎসম, তার থেকে আসছে অর্ধ তৎসম গিন্নি। এখানে তদ্ভব হাতি, হাতি মানে কি হস্তির থেকে আসছে হাতি। আর দেশি ঢেকি, এটি তো জানাই আছে, এবং বিদেশি হচ্ছে চাবি, সেটি এটি। তাহলে এটি পরিষ্কার যে পরিষ্কার একটি বিষয়, সেটি হলো যে যদি শব্দটি তৎসম না হয়, যদি শব্দটি এইভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, এইভাবে আমরা বলতে পারি, এভাবে আমরা মেনে নিতে পারি যে শব্দটি যদি তৎসম না হয় তাহলে সকল ক্ষেত্রেই হবে হ্রস্বইকার শব্দ, সকল ক্ষেত্রেই হবে হ্রস্বইকার। বিদেশি বানানে তো এমনিতেই হ্রস্বইকার হবে, দেশি বানানেও হ্রস্বইকার হবে, এবং তদ্ভব যে শব্দ সেগুলোতে হ্রস্বইকার হবে, অর্ধ তৎসমতেও হ্রস্বইকার হবে। যদি ক্রিয়াবাচক হয় শব্দটি তাহলে সেখানে হ্রস্বইকার হবে। যেমন করি, করছি, যাচ্ছি, খাচ্ছি, দৌড়াচ্ছি, এই সকল ক্ষেত্রেই কিন্তু হ্রস্বইকার হচ্ছে। আর শব্দটি কি? শব্দটি যদি সংখ্যাবাচক হয়, সংখ্যাবাচক যেমন হ্রস্বইকার যেখানে লাগবে, যেখানে নাকি হ্রস্বইকার বা দীর্ঘিকারের প্রশ্ন আসে, হ্রস্বইকার বা দীর্ঘিকারের প্রশ্ন যেখানে আসে, যেমন সংখ্যাবাচক 1 2 3 তাহলে হ্রস্বইকারের ব্যাপার, তিনটাকে আমি দীর্ঘিকার দিয়ে লিখবো না হ্রস্বইকার দিয়ে লিখবো, এবং শব্দটি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। একদম নিশ্চিন্তে আমি লিখবো কি? আমি লিখবো যে এটি তয় রস্যি এবং দন্তন্য, অর্থাৎ এখানে হবে হ্রস্বইকার। 19 20 25 30 এভাবে আমি হ্রস্বইকার অর্থাৎ সংখ্যাবাচক শব্দে হ্রস্বইকার ব্যবহৃত হবে। আরেকটি বিষয় যেটি একদম সহজ একটি বিষয়, সেটি হলো দেশ জাতি এবং ভাষা। শব্দটি যদি দেশের নাম হয়, শব্দটি যদি ভাষার নাম হয়, শব্দটি যদি জাতির নাম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময় হ্রস্বইকার ব্যবহৃত হবে। ওই অনেক সময় আগের অভ্যাসগত কারণে অনেকেই আমরা দীর্ঘিকার দিয়ে ফেলি। যেমন বাঙালি কিন্তু আমরা দীর্ঘিকার দিয়ে লিখতে অভ্যস্ত, কিন্তু এটি কিন্তু এখন লিখলে আর এটি সিদ্ধ হবে না, এটি এখন ভুল প্রমাণিত হবে। বানানটি হবে বয়াকার উময় গয়াকার লয় রস্বইকার দি, তাহলে হ্রস্বইকার হবে। দেশের নামের আগে সবসময় যদি দেশের নাম মানে হ্রস্বইকার দীর্ঘিকারের যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু যেমন গিন্নি এটি হ্রস্বইকার ব্যবহৃত হবে। আর ভাষার নাম যেমন ইংরেজি, আমি কিছুক্ষণ আগেই কথাটি বলেছি যে ইংরেজি কিন্তু আমরা বরাবরই, এবং আমরা অনেক 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 শিক্ষিত লোক, বলতে লজ্জা নেই, আমরা অনেক শিক্ষিত লোকও কিন্তু ইংরেজি বানানটা দীর্ঘিকার দিয়ে লিখে ফেলি। এবং বিশেষ করে আমরা যখন ক্লাসে প্রোগ্রাম দিই, মানে পরীক্ষার রুটিন দিই, পরীক্ষার সময়সূচি দিই, তখন কিন্তু আমরা ইংরেজি বানানটা বোর্ডে চট করে ইংরেজি লিখে ফেলি, অর্থাৎ বানানটা দীর্ঘিকার দিয়ে লিখে ফেলি। যাই হোক, মানে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু ইংরেজি বানানটা আমরা ভুল করি, এবং এটি আসলে আমাদের জন্য একটা লজ্জাজনক অবস্থা, একটি লজ্জাজনক পর্যায়। কারণ আমরা নিজেরাই যদি ভুল করি তাহলে আমাদের শিক্ষার্থীরা, তোমরা তো এটি আর বলার অপেক্ষা রাখে না যে এটি মানে, তার মানে কি আমাদের কোনো ক্রমে এটি ভুল করা যাবে না। অর্থাৎ ভাষার নামে কখনো দীর্ঘিকার হবে না, ভাষার নামের ক্ষেত্রে কখনো দীর্ঘিকার হবে না, সবসময় হ্রস্বইকার ব্যবহৃত হবে, এবং আগে যে কথাগুলো বলেছি, প্রাণীবাচক শব্দে, ভাববাচক শব্দে, বস্তুবাচক শব্দে
সব সময় রস্যিকার ব্যবহৃত হবে। তাহলে আজকে আমরা বেশ কিছু বানান আমরা দেখলাম, এবং এর আগেও কিন্তু রস্যিকার নিয়ে আমি কথা বলেছি। আজকে হচ্ছে রস্যিকারেরই কিছু অতিরিক্ত, রস্যিকারের আরও কিছু নিয়ম, কোন কোন ক্ষেত্রে রস্যিকার বসবে, কোন কোন ক্ষেত্রে বসবে না, এবং কোন কোন ক্ষেত্রে অবশ্যই বসাতে হবে, এবং সেই বিষয়ে জোর দেওয়ার জন্যেই কিন্তু আজকে আমার এই উপস্থাপনা। মানে বিষয়টি একদম পরিষ্কার করে আমরা নিয়ে নিলাম, যাতে রস্যিকার নিয়ে আমাদের আর কোনো সমস্যা না থাকে। তবে একটি কথা কি আসলে, যে কথাটি খুব খুব প্রচার আছে, যে বাংলা বাংলা বানান একটি হলেই হলো, এমন কি রস্যিকার দিলেই কি আর দীর্ঘিকার দিলেই কি। দেখো, বানানটি কিন্তু এটি কিন্তু একটি সহজ কথা এবং খুবই একটা সস্তা কথা। এখানে কিন্তু জ্ঞানের পরিধি মোটেও প্রকাশ পায় না, জ্ঞানের বিস্তৃতি এখানে প্রকাশ পায় না। আমি যেটি জানবো সেটি আমি শুদ্ধ জানবো, যেটি আমি জানবো না সেটি জানবো না, কিন্তু যেটি জানবো সেটি কিন্তু আমাকে শুদ্ধ করেই জানতে হবে। কোনো ক্রমেই কিন্তু ভুল করা যাবে না। যারা ভুল করার তারা করতে থাক, তারা করবেই, তারা কখনো শুদ্ধ পথে আসবে না, শুদ্ধ জিনিস জানবে না। কিন্তু তোমরা যারা শিক্ষার্থী, তোমাদেরকে অবশ্যই নতুন নিয়মে, নতুন পন্থায়, নতুন পথে, নতুন ভাবে তোমাদের এগুলো জানা থাকতে হবে এবং তোমাদেরকে এগুলো প্রয়োগ করতে হবে। এখন আমি আরেকটি বিষয় সতর্ক করেই দিচ্ছি, এটি সতর্ক শব্দটা আমি ব্যবহার করলাম। তোমার সামনে যদি কেউ সে তোমার বড় বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তারা যদি এই ক্ষেত্রে বানানগুলো ভুল করে থাকে, তুমি কিন্তু চট করে গিয়ে তাকে থামাবে না বা তাকে বলবে না যে ইংরেজি বানান এটি না, এটি আপনার ভুল হয়ে গেল। এটি কিন্তু কোনো ক্রমে বলা যাবে না। এটি কিন্তু শালীনতা, এখানে কিন্তু শালীনতা থাকবে না, অভদ্রতা, এখানে কিন্তু একটা চরম অভদ্রতা হবে। অর্থাৎ তিনি যেভাবেই লিখুক না কেন, তিনি লিখে যাক। আমি এখন থেকে জানলাম, আমি আমার লেখায় কখনো আমি ভুল লিখবো না, আমি শুদ্ধ করে লিখে যাব। তারপরে কোনো সময় আমার লেখা দেখে যদি তিনি বলেন যে তুমি বাবা ইংরেজি বানানটা এইভাবে লিখলে কেন, তখন বুঝতে হবে যে আমার কাছে সুযোগ এসে গেছে। তখন আমি তাকে বুঝিয়ে বলবো যে এটি হচ্ছে বাংলা একাডেমির নতুন নিয়ম, নতুন সংস্করণ। এখন আর ইংরেজি বানানটা কোনো ক্রমেই কোনো ক্রমে দীর্ঘিকার দিয়ে লেখা যাবে না। ইংরেজি যেহেতু একটি ভাষার নাম, অতএব ভাষার নাম সবসময় রস্যিকার দিয়ে লিখতে হবে। তাই আমি রস্যিকার দিয়ে লিখেছি, এবং এটি হচ্ছে শুদ্ধ এবং ব্যাকরণ সিদ্ধ। তাহলেই তিনি বিষয়টি বুঝতে পারবেন এবং তোমাকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ জানিয়ে তিনি নিজেও আর ভুল করবেন না। তো আজকে আমরা এ পর্যন্তই। আমরা রস্যিকারের সর্বশেষ যে সংস্করণ এবং রস্যিকার নিয়ে যে আরো অতিরিক্ত কিছু নিয়ম, সেগুলো পরিষ্কার করে দিয়ে করলাম আজকে। সুতরাং আমাদের রস্যিকার সম্পর্কীয় যে জটিলতা, যে বিপদ, যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়, তা আর থাকলো না। আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম, রস্যিকার জনিত কোনো ভুল আমাদের দ্বারা আর হবে না। তো আজকে আমরা এ পর্যন্তই কথা বললাম। তো তোমরা বাড়িতে গিয়ে ভালো করে দেখবে এবং সবগুলো মিলিয়ে নেবে, উদাহরণ দেখবে, উদাহরণ আরো বের করার চেষ্টা করবে। এই একটা জিনিস মনে রাখতে হবে, ব্যাকরণে যত তুমি উদাহরণ দেখে রুল মিলিয়ে নেবে, তত কিন্তু তোমার বিষয়টি মনে থাকবে বেশি, এবং তোমার চেতনা, তোমার বুদ্ধি, তোমার জ্ঞান আরো শানিত হবে। তো আজকে এই পর্যন্তই। সবশেষ যে কথাটি আমি বলি সে কথাটি আবার আরেকবার বলবো, এবং এটি প্রতি ক্লাসের শেষে আমি বলে থাকি, বলবো তাই, যে যত তুমি পড়বে তত তুমি জানবে, যত তুমি পড়বে তত তুমি বুঝবে, যত তুমি পড়বে যত তুমি পড়বে ততই তোমার জ্ঞান আরো পরিশীলিত হতে থাকবে, আরো শানিত হতে থাকবে, তুমি আলোকিত মানুষ হবে, এবং তোমার দ্বারা সমাজ, জাতি, দেশ আলোকিত হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।